আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আলোচনা করব ষষ্ঠ অধ্যায়ের জাবেদা নিয়ে। তো জাবেদা কি, জাবেদার সংজ্ঞা কি, বা এর বৈশিষ্ট্য কি, এর গুরুত্ব কি, বা এর প্রয়োগ ক্ষেত্র কি, এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমাদের প্রাথমিক ধারণা দরকার। বা জাবেদা কত প্রকার, বা কোন জাবেদা বা কোন লেনদেন কোন জাবেদায় পোস্টিং দিতে হবে, এই সমস্ত জটিলতা কিন্তু এই চ্যাপ্টারে রয়েছে। তো এই জটিলতা যতই হোক, আমরা কিন্তু তোমার সাথে রয়েছে এবং তোমার সকল প্রকার সমস্যার সমাধান দেওয়ার জন্য রয়েছে। তো আজকে আমরা এই জাবেদার প্রথম পর্বে আলোচনা করব জাবেদা কি, জাবেদার সংজ্ঞা কি। ঠিক আছে, তাহলে জাবেদার সংজ্ঞা কি এটা আমাকে জানতে হবে। প্রথমে জাবেদার সংজ্ঞাটা আমরা একটু জেনে নিই। জাবেদার সংজ্ঞা হলো লেনদেন বিশ্লেষণ করার পর তারিখের ক্রম অনুযায়ী ডেবিট ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করে, বা ডেবিট ক্রেডিট পক্ষ নির্ণয় করে যে প্রাথমিক হিসাব বইতে লেনদেনগুলো লিপিবদ্ধ করা হয় তাকে জাবেদা বলে। ঠিক আছে, লেনদেন বিশ্লেষণ করার পর তারিখের ক্রম অনুযায়ী ডেবিট ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করে বা ডেবিট ক্রেডিট পক্ষ নির্ণয় করে যে প্রাথমিক বইতে লেনদেনগুলো লিপিবদ্ধ করা হয় তাকে জাবেদা বলে। ঠিক আছে, তো এখান থেকে জাবেদা এই সংজ্ঞা থেকে আমরা বিশ্লেষণ এর বৈশিষ্ট্য বের করতে পারি যে প্রথমে লেনদেন বিশ্লেষণ করতে হবে, তারপরে ডেবিট ক্রেডিট পক্ষ নির্ণয় করতে হবে, তারিখের ক্রম অনুযায়ী লিপিবদ্ধ করতে হবে। এখন তারিখের ক্রম অনুযায়ী এই বিষয়টা কি, এই বিষয়টা কিন্তু তোমাকে বুঝতে হবে। এটি হলো তারিখ সিরিয়ালি লিখতে হবে। যেমন 1 তারিখের পরে 2 তারিখ, তারপর 3 তারিখ, তারপর 4 তারিখ। তুমি 1 তারিখের লেনদেন লিখেছো, তারপরে 4 তারিখের লেনদেন লিখেছো, তারপরে 2 তারিখের লেনদেন নিয়ে আসলো। তাইলে 1 পরে তো 2 হওয়ার কথা ছিল, বাট তুমি 4 পরে 2 নিয়ে আসলা, এটা হবে না কিন্তু। হ্যাঁ, তো তোমাকে এই ধারাবাহিকতা রক্ষা করতে হবে। তবে হ্যাঁ, 1 তারিখে লিখছো, 2 তারিখে লিখতে যাচ্ছ, দেখো যে কোনো লেনদেন নাই, লেনদেন না থাকলে কোনো করার কিছু নাই। 2 তারিখে লেনদেন নাই, 3 তারিখে নাই, 4 তারিখে নাই, 5 তারিখে আছে, তাহলে 5 তারিখে 1 পরে 5 তারিখ লিখতে হবে। কিন্তু 5 পরে 3 বা 2 লিখতে পারবা না তুমি। ঠিক আছে, এটাই হলো তারিখের ক্রম অনুযায়ী বৈশিষ্ট্য। এটাকে এই জাবেদাকে হিসাবের প্রাথমিক বই বলা হয়। ঠিক আছে, জাবেদাকে কি বলা হয়? হিসাবের প্রাথমিক বই বলা হয়। তাহলে জাবেদা সম্পর্কে আরো কিছু তথ্য আমরা জানি। জাবেদার এই যে প্রকারভেদ, আমরা বিশেষ জাবেদা, প্রকৃত জাবেদা, এই প্রকারভেদ নিয়ে এর আগে আমরা লেনদেন অধ্যায়ে একটা ক্লাস করাইছিলাম, তোমরা লেনদেন অধ্যায়টা দেখেছো অনেকে, সেখান থেকে এটা করে আসছে। তারপরে আমরা জাবেদার একটু ধারণা নিই। ঠিক আছে, জাবেদার ধারণাটা আমরা একটু নিব। তো জাবেদার ধারণা কি দেখো, এটা হলো এই যে লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে যতটুকু সম্ভব লেনদেনের বিশদ বিবরণ লিপিবদ্ধ করতে হবে, যেমন প্রত্যেকটা ব্যাখ্যা দিতে হবে, লেনদেনটা কেন ডেবিট হলো, কেন ক্রেডিট হলো, সেটা ব্যাখ্যা দিতে হবে। ঠিক আছে, এই বিবরণ প্রাথমিকভাবে প্রথম জাবেদায় লিপিবদ্ধ করা হয়। লেনদেনের ডেবিট ও ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করে তারিখের ক্রম অনুযায়ী লেখা হয়। এগুলো কিন্তু আমি বলেই দিলাম শুরুতে। পরবর্তী সময়ে হিসাবের পাকা বই, খতিয়ান, হিসাবের পাকা বই কিন্তু খতিয়ান, এটা আমরা খতিয়ানে যখন যাব তখন বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, তাও আপাতত মনে রাখো হিসাবের পাকা বই কোনটি। হিসাবের পাকা বই হলো খতিয়ান, আর হিসাবের প্রাথমিক বই হলো জাবেদা। ঠিক আছে, আর দেখো এই যে এখানে জাবেদাকে হিসাবের প্রাথমিক বই বলা হয়। হ্যাঁ, জাবেদা বই সংরক্ষণ বাধ্যতামূলক নয়, এটা কিন্তু সংরক্ষণ করা বাধ্যতামূলক নয়। হ্যাঁ, জাবেদা বই সংরক্ষণ করা বাধ্যতামূলক নয়। অনেক সময় এমসিকিউতে এগুলো আসে, আমি মূল বই থেকেই তোমাদেরকে দাগায় দিচ্ছি, এটা তোমাদের জন্য খুব ভালো সুবিধা হবে। ঠিক আছে, জাবেদা অনেক সময় এমসিকিউতে আসে, নিচের কোন বইটি সংরক্ষণ করা বাধ্যতামূলক নয়, সেটা হবে জাবেদা। ঠিক আছে, তারপরে খতিয়ান, রেওয়ামিল, তারপরে আর্থিক বিবরণী, এগুলো কিন্তু সংরক্ষণ করতে হয়, বাট জাবেদা সংরক্ষণ করা বাধ্যতামূলক নয়। ঠিক আছে, তাহলে জাবেদার গুরুত্ব কি কি? জাবেদার গুরুত্ব হলো এইটা হিসাবকে সহজ করার জন্য। ঠিক আছে, হিসাবকে সহজ করার জন্য বা হিসাবের পথকে সুগম করার জন্য এই জাবেদার গুরুত্ব অপরিসীম। ঠিক আছে, অর্থাৎ এই জাবেদার মাধ্যমে প্রতিটি লেনদেনের কারণ জানা যায়। কি জানা যায়? প্রতিটি লেনদেনের কারণ জানা যায়, বা প্রত্যেকটা লেনদেনের ব্যাখ্যা পাওয়া যায় যে এটা আসলে কি ঘটনা ঘটেছে, এখানে বাকিতে লেনদেন হয়েছে কিনা, বা নগদে হয়েছে কিনা, বা চেকের মাধ্যমে হয়েছে কিনা, বা অন্য কোনো ওয়েতে হয়েছে কিনা, সেই বিষয়গুলো বিস্তারিত জানা যায়। এই জন্য এই জাবেদার গুরুত্ব অপরিসীম। তাহলে জাবেদার গুরুত্বের মধ্যে কিছু আইটেম রয়েছে, যেমন লেনদেন লিপিবদ্ধকরণ। প্রত্যেকটা লেনদেন এইখানে লিপিবদ্ধকরণ করতে হয়। ঠিক আছে, যেটা খতিয়ানে নাও হতে পারে, বাট এখানে লিপিবদ্ধ করতে হবে। জাবেদায় লিপিবদ্ধ করে তারপরে খতিয়ানে স্থানান্তর করতে হবে, সরাসরি খতিয়ানে করা যাবে না। ঠিক আছে, এরকম হতে পারে। লেনদেনের মোট সংখ্যা ও পরিমাণ জানা যাবে।
লেনদেন কতগুলা লেনদেন হলো, একদিনে কতগুলা লেনদেন হলো, বা এক সপ্তাহে বা মাসে বা নির্দিষ্ট একটা সময়ে কতগুলা মোট লেনদেন হয়েছে এবং এর পরিমাণ কত সেগুলো জানা যায়। এগুলো কিন্তু আবার তারিখের ক্রম অনুযায়ী নির্দিষ্ট আহ সময় লেখা হয়, কত টাকা লেনদেন হয়েছে সেটাও জানা যাবে। দ্বৈত সত্তার প্রয়োগ আছে। দ্বৈত সত্তা বলতে কি, আমরা দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী আমরা জানি দ্বৈত সত্তা হলো এক পক্ষকে ডেবিট করতে হবে, আরেক পক্ষকে ক্রেডিট করতে হবে, এটি হলো দ্বৈত সত্তা। এই যে এখানেও লেনদেনে ডেবিট এবং ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করতে হবে, মোট ডেবিট সমান মোট ক্রেডিট হতে হবে, ঠিক আছে। এটা প্রয়োগ সম্পর্কে জানা যাবে, লেনদেনের ব্যাখ্যা জানা যাবে, কারণ প্রত্যেকটা লেনদেন লেখার পরে এটার কি কারণে এই ডেবিট ক্রেডিট করা হলো সেটা ব্যাখ্যা এখানে লেখা বাধ্যতামূলক লিখতে হয়, ঠিক আছে। লেনদেনের ব্যাখ্যা জানা যায়, ভুল ত্রুটি হ্রাস পায় এখান থেকে। এখানে এই যখন ব্যাখ্যা সহকারে আমরা লিখবো এবং প্রত্যেকটি হিসাব কতগুলা লেনদেন হলো সেটা আমরা ধারাবাহিকভাবে যেহেতু লিখি, এই জন্য ভুল ত্রুটি এখানে হ্রাস পায়। এবং ভবিষ্যৎ সূত্র পাওয়া যায়, যেহেতু এখানে ব্যাখ্যা থাকে তাহলে ভবিষ্যতে আমরা চাইলে এই সূত্র এখান থেকে প্রয়োগ করতে পারি, ঠিক আছে। এবং পাকা বই কোনটা, খতিয়ানের সহায়ক হিসেবে কাজ করে, কারণ তুমি যখন খতিয়ান করবা তখন আগে জাবেদা করে নিতে হবে, তারপর খতিয়ান করতে হবে, ঠিক আছে। তো এই সমস্ত কারণে জাবেদার গুরুত্ব অপরিসীম। তো জাবেদার গুরুত্ব কি কি এগুলো একটু কিন্তু আমরা দেখে গেলাম। এরপরে আসো সাধারণ জাবেদার নমুনা ছক। সাধারণ জাবেদার নমুনা ছক, এই যে এইটা জাবেদা বলতে আমরা সাধারণত যেটা বোঝে, এই নমুনা ছকে প্রথমে তারিখ 5টা কলাম থাকবে, একটা, তারপরে হলো বিবরণ বা হিসাবের নাম ও ব্যাখ্যা, এই জিনিসটা লিখতে পারো। আর এখানে লিখবা খতিয়ান পৃষ্ঠা, এখানে ডেবিট টাকা, এখানে ক্রেডিট টাকা, হ্যাঁ। এই 5টা কলাম থাকবে। মোট কয়টা কলাম থাকবে? 5টা কলাম। এই তারিখে লিখবা তুমি। এখানে তারিখ লেখারও একটা নিয়ম রয়েছে। নিয়মটা কি? প্রথমে সাল লিখতে হবে, তারপরে মাস লিখতে হবে, তারপরে তারিখ লিখতে হবে। তাইলে সালটাও কিভাবে লিখবা? এই যে এখানে মনে করো যে এটা 2026 সাল, এখানে 2026 উপরে লিখবা, হ্যাঁ, 2026 উপরে লিখবা। তারপরে মনে করো জানুয়ারিতে শুরু করছো, তাইলে এটা জানুয়ারি, শুধু জান লিখতে পারো, ঠিক আছে। মানে মাসের প্রথম 2 অক্ষর লিখতে পারো, তারপরে তারিখ, মনে করো 1 তারিখ, এইভাবে দিবা, হ্যাঁ। অর্থাৎ সাল আগে লিখবা, তারপরে মাস লিখবা, তারপরে তারিখ লিখবা, হ্যাঁ। সাল উপরের লাইনে, মাস এবং তারিখ এক লাইনে হবে, ঠিক আছে। তারপরে এই যখন সাল লেখা হলো, এরপরের লেনদেনগুলা ডট ডট দিয়ে শুধুমাত্র তারিখ লিখতে হবে, যেমন জান আর বারবার লিখতে হবে না। জানের পরে এরপরে মনে করো 5 তারিখ আসলো, তাহলে ডট ডট দিয়ে, জানের নিচে ডট ডট দিয়ে এখানে 5 লিখে দিব, হ্যাঁ, এভাবে দেব। তো এইটা হলো তারিখের নিয়ম। আর বিবরণ বা হিসাবের নাম ও ব্যাখ্যা, যেমন নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, এটা এখানে লিখলাম, এটা হলো হিসাবের নাম। আর তারপরে ব্যাখ্যা দিতে হবে, নগদে পণ্য বিক্রয় করা হলো, এরকম ব্যাখ্যা নিচে এরকম ব্র্যাকেটে দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো এইটা হলো এই কলামের কাজ। আর খতিয়ান পৃষ্ঠার আপাতত কোনো কাজ নাই, কিন্তু এটা দিতে হয়, এখানে কোনো তোমাদের কাজ নাই, এটা দিতে হয়, কারণ এখানে যে লেনদেনটা লেখে, এটা প্র্যাকটিক্যালি বলতেছি, তোমাদের আপাতত কোনো কাজ নাই, তোমাদের কোনো কিছু দিতে হয় না। যে এখানে যে লেনদেনটা লেখি সেটা খতিয়ানে কত নাম্বার পৃষ্ঠায় আমরা সেটা আবার স্থানান্তর করলাম, সেটা এখানে লিখে দিই, ঠিক আছে। তো এইটা হলো খতিয়ান পৃষ্ঠার কাজ। কিন্তু তোমাদের পরীক্ষার হলে বা তোমাদের অঙ্ক করার সময়, হাজার বা অঙ্ক করার সময় এখানে কোনো কাজ হবে না। এরপরে ডেবিট হিসাবের টাকাটা ডেবিটে লিখবো, ক্রেডিট হিসাবের টাকাটা ক্রেডিটে লিখবো। লিখে সর্বশেষ হিসাব করার শেষে দেখবো যে মোট ডেবিট যোগ করলে যত টাকা হবে, মোট ক্রেডিট যোগ করলে তত টাকাই হবে, অর্থাৎ ডেবিট ক্রেডিট সমান হবে, ঠিক আছে। এটি হলো সাধারণ জাবেদা এবং তার ব্যাখ্যা, ঠিক আছে। তো এই ব্যাখ্যাগুলো তোমরা খুব সহজে পেরে গেলা। এরপরে জাবেদার শ্রেণী বিভাগ নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি দুতরফা দাখিলা পদ্ধতিতে, চ্যাপ্টার 3-তে, ঠিক আছে, বিশেষ জাবেদা। তারপরে আমি এগুলো নিয়ে ধারাবাহিকভাবে ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, এগুলো ধারাবাহিকভাবে আলোচনা করব আমি, ঠিক আছে। তাহলে এরপরে আমরা দেখব যা সাধারণ জাবেদা প্রদানের জন্য বিবেচ্য বিষয়, কি কি বিবেচ্য বিষয় থাকবে। দেখো, বিবেচ্য বিষয়গুলো আমরা কিন্তু অলরেডি এখানে ধারণা করে আসছি, বিবেচ্য বিষয়গুলো কি আসলে। এখানে হলো প্রতিটি লেনদেনের 2টি পক্ষ থাকবে, 2টা পক্ষ বিদ্যমান থাকবে। তার মানে এই নয় যে 2টা পক্ষই থাকবে, কমপক্ষে 2টা পক্ষ, কমপক্ষে 2টা পক্ষ, এর একাধিক পক্ষ হতে পারে, ঠিক আছে, 2-এর অধিক পক্ষ হতে পারে, ঠিক আছে। তার মানে আমরা এতক্ষণ পরে শিখে আসলাম যে 2টি পক্ষ থাকবে, কিন্তু কমপক্ষে 2টি পক্ষ থাকবে, এর একাধিক পক্ষ হতে পারে। আবার এক পক্ষকে ডেবিট, অন্য পক্ষকে ক্রেডিট, এটা আমরা শিখে আসছি। কিন্তু ডেবিট যে একটাই হবে আর ক্রেডিট যে একটাই হবে তার কোনো সিওরিটি নাই। ডেবিট একাধিক হতে পারে, ডেবিট একাধিক হতে পারে, বা ক্রেডিটও একাধিক হতে পারে। তবে খেয়াল রাখতে হবে প্রত্যেকটা লেনদেনে
মোট ডেবিট অ্যামাউন্ট যত হলো মোট ক্রেডিট অ্যামাউন্ট তত হবে। সাপোজ মনে করো ডেবিট হয়েছে 2টা এবং ক্রেডিট হয়েছে 1টা, তাইলে এই ডেবিট 2টা যোগফল করলে যত টাকা হবে ক্রেডিটের যোগফলও তত টাকা হবে, এইটা কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক আছে। অর্থাৎ যদি বলি আমি যে পণ্য বিক্রয় করে নগদে 50,000 টাকা ও চেকে 20,000 টাকা পাওয়া গেল, তাহলে এইটা জাবেদা কি করবা, যে এখানে নগদ 50,000 টাকা পেয়েছো এবং 20,000 টাকা চেকে পেয়েছো, তাহলে নগদান হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ডেবিট, এই দুইটা করতে হবে। 50,000 আর 20,000 মোট কত হলো 70,000। আর এটা কেন 70,000 টাকা পাইলে বিক্রয় করে, তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট 70,000 টাকা। তার মানে দেখো এখানে ক্রেডিট পক্ষ একটা হলো, ডেবিট পক্ষ কিন্তু দুইটা হলো, বাট আলটিমেটলি দুই পক্ষের অ্যামাউন্ট মানে পরিমাণ, দুই পক্ষের যে টাকার পরিমাণ সেটা কিন্তু সমান হলো, ঠিক আছে। এইটা লক্ষ্য রাখতে হবে যে একাধিক পক্ষ থাকতে পারে, একাধিক ডেবিট থাকতে পারে, একাধিক ক্রেডিট থাকতে পারে, সেটা কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হলো মোট টাকার পরিমাণ যেন সমান হয়, ঠিক আছে। এখানে এই বিষয়গুলো আমাদের দেখতে হবে, ঠিক আছে। জাবেদা হিসাব করলে এখানে প্রকৃত আর্থিক চিত্র কিন্তু প্রকাশ পায় না, এই জাবেদাতে কখনোই পাবে না। এখানে নির্ভুলভাবে সবকিছু হিসাব রাখতে হবে, ঠিক আছে। আর প্রত্যেকটা হিসাবের ব্যাখ্যা দিতে হবে। তো আপাতত আজকে আমরা এই পর্যন্ত শেষ করি, এরপরে বিষয়গুলোকে আমরা একটু ম্যাথমেটিক্যাল আইটেমে বা প্রবলেমেটিক আইটেমে বা বাস্তব উদাহরণ দিয়ে আমরা পরের চ্যাপ্টার পরের ক্লাসগুলো আগাবো। পরের ক্লাসে যেমন আমরা ক্রয় জাবেদা করতে পারি, বিক্রয় জাবেদা করতে পারি, ক্রয় ফেরত জাবেদা, এগুলো পরে ধারাবাহিকভাবে আমরা আগাবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ক্লাসগুলো তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আর কোথাও প্রবলেম হলে আমাকে জানাও কমেন্টের মাধ্যমে, আমি তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।